বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি বদ্বীপ বাংলাদেশ, কিন্তু যখন কথা হয় পোশাক শিল্পের, তখন এই বদ্বীপটি হয়ে ওঠে এক পরাশক্তি। আজ ইউরোপের রাস্তায় হাঁটা কোনো পথচারীর জ্যাকেট হোক কিংবা আমেরিকা সুপার শপে ডিসপ্লেতে রাখা জিন্স, কলার উল্টালে একটি নামই জলজল করে, মেড ইন বাংলাদেশ। মাত্র 4 দশকে শূন্য থেকে শুরু করে কিভাবে বাংলাদেশ হয়ে উঠল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। পাট নির্ভর একটি অর্থনীতি কিভাবে সুতোর বুননে লিখে ফেলল এক অবিশ্বাস্য মহাকাব্য। এটা শুধু ব্যবসার গল্প নয়, এটা রাজনীতি, কূটনীতি এবং লাখো শ্রমিকের ঘাম ও রক্তের গল্প। আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সেই জানা অজানা ইতিহাস। 1971 রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ তখন ধ্বংসস্তূপ। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল সোনালী আঁশ বা পাট। কিন্তু 70-এর দশকের শেষের দিকে বিশ্ববাজারে পলিথিন ও সিনথেটিকের আগমনে পাটের চাহিদা কমতে শুরু করে। সদ্য স্বাধীন দেশটির অর্থনীতি তখন গভীর সংকটে। রাষ্ট্র তখন খুঁজছে নতুন পথ। ঠিক সেই সময় বিশ্ব অর্থনীতিতে এক বড় পরিবর্তন আসছিল। উন্নত দেশগুলো তাদের পোশাক তৈরির কাজ সস্তা শ্রমের দেশে সরিয়ে নিতে চাইছিল। এই সুযোগটি প্রথম ধরতে পেরেছিলেন হাতে গোনা কয়েকজন স্বপ্নদ্রষ্টা বাঙালি। তখনও কেউ ভাবেনি এই শিল্পটি একদিন আমাদের রিজার্ভের পাহাড় গড়বে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসের কথা বললেই একটি নাম সবার আগে আসবে, নুরুল কাদের খান। তিনি ছিলেন একজন আমলা এবং মুক্তিযোদ্ধা। 1978 সালে তিনি দক্ষিণ কোরিয়ার কোম্পানি দাইয়ুর সাথে এক ঐতিহাসিক চুক্তি করেন। দাইয়ু চেয়েছিল বাংলাদেশে শুধু তাদের পণ্য বিক্রি করতে, কিন্তু নুরুল কাদের খান চাইলেন প্রযুক্তি এবং প্রশিক্ষণ। তিনি 133 জন তরুণ তরুণীকে বাছাই করলেন এবং কোরিয়ায় পাঠালেন প্রশিক্ষণের জন্য। এই 133 জনই ছিলেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিউক্লিয়াস। 1980 সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হলো দেশ গার্মেন্টস। সেই 133 জন ফিরে এসে শুধু কাজই করলেন না, পরবর্তীতে তাদের অনেকেই নিজেরা ফ্যাক্টরি দিলেন। রিয়াজ গার্মেন্টস, প্যারিস গার্মেন্টস, এভাবেই একের পর এক কারখানা গড়ে উঠতে শুরু করলো। 80-র দশকের শেষ এবং 90-এর দশকের শুরু, এই সময় বিশ্ব বাণিজ্যে একটি নিয়ম চালু ছিল, যার নাম মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট বা কোটা সিস্টেম। আমেরিকা এবং ইউরোপ নির্দিষ্ট কিছু দেশকে কোটা সুবিধা দিয়েছিল। বাংলাদেশ এই সুযোগটি লুফে নেয়। যেহেতু আমাদের শ্রম সস্তা এবং কোটা সুবিধা ছিল, তাই বিদেশি বায়াররা হুমড়ি খেয়ে পড়ল। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠল শত শত গার্মেন্টস। কোনো নিয়ম নেই, নীতি নেই। যে যেভাবে পারলো বাসা বাড়ি ভাড়া নিয়ে মেশিন বসিয়ে দিল। এটি ছিল এক বন্য বা ওয়াইল্ড ওয়েস্ট সময়। একদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা আসছিল, অন্যদিকে তৈরি হচ্ছিল এক বিশৃঙ্খল শিল্প কাঠামো। অর্থনীতি বা এক্সপোর্টের বড় বড় সংখ্যার আড়ালে হারিয়ে যায় আসল কারিগরদের গল্প। তারা আমাদের পোশাক শ্রমিক, বিশেষ করে নারীরা। গ্রামের অভাবী সংসার ছেড়ে শহরে আসা মেয়েটি যখন প্রথম মেশিনের সামনে বসে, তখন সে শুধু কাপড় সেলাই করে না, সে তার ভাগ্য সেলাই করে। সকাল 8টা থেকে রাত 8টা, অমানসিক পরিশ্রম। একসময় বেতন ছিল নামমাত্র। ওভারটাইমের টাকা না পাওয়া, বাথরুমে যাওয়ার অনুমতি না পাওয়া, এমন হাজারো অমানবিক গল্পের সাক্ষী এই শিল্প। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এই শিল্পই 40 লাখ নারীকে দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা। আজ যে মেয়েটি তার বেতনের টাকায় গ্রামে বাবার চিকিৎসা করায় বা ছোট ভাইকে স্কুলে পড়ায়, সে কিন্তু এই সমাজের মেরুদণ্ড। সমাজ পরিবর্তনের এই নীরব বিপ্লবটি গার্মেন্টসেরই দান। দ্রুত সাফল্যের নেশায় আমরা ভুলে গিয়েছিলাম নিরাপত্তার কথা, আর তার চড়া মূল্য দিতে হয়েছে বারবার। 2005 সালে স্পেকট্রাম গার্মেন্টস ধস, 2012 সালে তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুন। কিন্তু বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি। 1100-র বেশি মানুষ সেদিন কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যায়। সারা বিশ্ব বাংলাদেশের দিকে আঙুল তুলল। বায়াররা মুখ ফিরিয়ে নিতে চাইল। মেড ইন বাংলাদেশ ট্যাগটি তখন হয়ে উঠেছিল রক্তমাখা পোশাকের সমর্থক। আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করলো। মনে হচ্ছিল আমাদের স্বপ্নের অপমৃত্যু বুঝি এখানেই। কিন্তু বাঙালি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকেই আমরা আবার উঠতে শুরু করলাম। রানা প্লাজার পর ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং আমেরিকান ক্রেতাদের জোট অ্যালায়েন্স গঠিত হলো।
শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সেফটি ইন্সপেকশন। হাজার হাজার কারখানা তাদের ইলেকট্রিক্যাল, ফায়ার এবং স্ট্রাকচারাল সেফটি নিশ্চিত করলো। যারা পারল না তারা হারিয়ে গেল। মালিকরা কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন শুধু নিরাপত্তার জন্য। এটি ছিল এক যন্ত্রণাদায়ক রূপান্তর, কিন্তু এর ফলেই বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ পোশাক উৎপাদনকারী দেশ। আজ বায়াররা জানে বাংলাদেশের ফ্যাক্টরি মানেই কমপ্লায়েন্স। নিরাপত্তার পর বাংলাদেশ নজর দিল পরিবেশের দিকে। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য মতে বিশ্বের শীর্ষ 100টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে 50টিরও বেশি বাংলাদেশে অবস্থিত। এসব কারখানায় বৃষ্টির পানি ব্যবহার করা হয়, প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা আছে এবং কার্বন নিঃসরণ খুবই কম। এক সময়ের সস্তা বা চিপ লেয়ারের দেশ এখন বিশ্বকে দেখাচ্ছে কিভাবে পরিবেশ রক্ষা করে শিল্প চালাতে হয়। এটি আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয়। দীর্ঘদিন আমরা শুধু সাধারণ টি শার্ট আর ট্রাউজার বানিয়েছি, কিন্তু বায়াররা এখন চায় বৈচিত্র্য। কটন বা সুতার তৈরি কাপড়ের পাশাপাশি বিশ্বে এখন ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে। বাংলাদেশেও এখন সেই পথে হাঁটছে। হাই এন্ড জ্যাকেট, লঞ্জারি, স্পোর্টস ওয়্যার এবং স্যুট তৈরিতে আমরা দক্ষতা অর্জন করেছি। আগে আমরা শুধু ইউরোপ, আমেরিকায় রপ্তানি করতাম। এখন আমাদের পোশাক যাচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, এমনকি রাশিয়াতেও। এই নতুন বাজার এবং নতুন পণ্যই আমাদের নিয়ে যাবে $100 বিলিয়ন রপ্তানির আয়ের লক্ষ্যে। গার্মেন্টস শিল্প শুধু মেশিনের খেলা নয়, এটি এখন ভূ রাজনীতির অংশ। চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে অনেক বায়ার এখন চায়না +1 নীতি গ্রহণ করেছে, অর্থাৎ তারা চীনের বিকল্প খুঁজছে। আর সেই বিকল্প হিসাবে ভিয়েতনাম ও বাংলাদেশের নাম সবার আগে আসা। তবে ভিয়েতনামের চেয়ে আমাদের শ্রমিক সংখ্যা বেশি হওয়ায় আমরা বড় অর্ডারের ক্ষেত্রে এগিয়ে থাকি। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় 84% আসে এই খাত থেকে। তাই এই শিল্পে কোনো আঘাত আসা মানে জাতীয় অর্থনীতিতে আঘাত আসা। আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু কম নয়। 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটাবে। তখন শুল্কমুক্ত সুবিধা বা ডিউটি ফ্রি সুবিধা আর থাকবে না। এর সাথে যোগ করা হচ্ছে অটোমেশন। রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের জায়গা দখল করবে? লাখ লাখ অদক্ষ শ্রমিক কি বেকার হবে? উত্তর হলো, আমাদের দক্ষ হতে হবে। কায়িক শ্রমের বদলে মেধা শ্রম দিতে হবে। বাংলাদেশ 43 বছরে অনেক ঝড় পার করে এসেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে যে জাতি বিশ্বের সেরা গ্রিন ফ্যাক্টরি বানাতে পারে, সেই জাতি অটোমেশনের চ্যালেঞ্জও জয় করবে ইনশাআল্লাহ। সুতোর বুননে লেখা এই মহাকাব্য চলবে অনন্তকাল। বিশ্বজয়ী এই শিল্পের প্রতিটি শ্রমিক, মালিক এবং বায়ারদের প্রতি আমাদের স্যালুট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।